রিকশায় বসে আছি আর হাতে থাকা ফাইলগুলো নিয়ে ঘাটাঘাটি করছি। অসহ্য গরমে পুরো শরীরটা ঘেমে গিয়েছে। ইস, খুব বিরক্ত লাগছে। কেন যে এই সূর্য মামাতে এত রেগে আছে। রিকশায় বসে আছি আর উপরে ওই সূর্য মামার দিকে তাকিয়ে বলছি, ওই সূর্য মামা, তোমার এত সুন্দরী একটা ভাগ্নিকে দেখো না? তোমার মা হয় না যে আমি এত রোদ দিচ্ছ তুমি আমাকে? তোমার এত রাগ কেন? হ্যাঁ, এক বুক হতাশা নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। কারণ আজকের ইন্টারভিউটা দিয়ে কোনো লাভ হলো না। শালারা লুচ্চা আর লোভী। যেখানে ইন্টারভিউ দিতে যাই, হয়তোবা কেউ বলে তাদের সাথে কোনো পার্টিতে যাওয়ার জন্য, আর নয়তোবা তাদেরকে টাকা দেওয়ার জন্য। ছাতা মাথা। ও, আপনাদেরকে তো আমার নাম পরিচয় এখনো দেওয়াই হয়নি। আমাকে চিনবেন কিভাবে? তাহলে চল আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মিমি তালুকদার। পরিবারের মধ্যে আমার বাবা আর ছোট ভাই ছাড়া আর কেউ নেই। আমার মা ছিল অনেক আগেই মারা গেছে। বাবা একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেন। অ্যাক্সিডেন্টের পর বাবার পা দুটো প্যারালাইজ হয়ে যায়, যার ফলে বাবা আর হাঁটতে পারেন না। কোনো রকমে উচ্চ মাধ্যমিকটা শেষ করে চাকরির খোঁজে মানুষের এদার ওদারে খুঁজে বেড়াচ্ছি। আসলে ছেলেমেয়েরা এমনই অসহায়। যদি না মামা খালু টাকা পয়সা না থাকে, তাহলে কখনো চাকরি হয় না। সে মেয়ে অথবা ছেলেই হোক না কেন, সবার জন্যই কিন্তু এটা সমান। সব থেকে খারাপ হচ্ছে কোম্পানির যে ইন্টারভিউ নেয় ওই লুচ্চা বেটারা। ওরা মেয়ে দেখলেই শুধু লুচ্চামি করার জন্য উঠে বসে থাকে। মন চায় ওদের মেইন পয়েন্টটাকে না কেটে ফেলে। বাবার ওষুধের খরচ, ছোট ভাইয়ের খরচ সব মিলিয়ে নিজেকে সামলাতে হয়। তাই চাকরিটা আমার খুবই প্রয়োজন। পড়াশোনায় আমি খুব ভালো ছিলাম, কিন্তু সামনে স্টাডি সামলানোর মতো সেই অর্থ বাবার ছিল না। বিধায় আমাকে এখন স্টপ করতে হয়। কোনো রকমে কয়েকজনকে টিউশন পড়িয়ে নিজের খরচ আর পরিবারের খরচটা চালাচ্ছি, কিন্তু এটা দিয়ে হচ্ছে না। কারণ বাবার অসুস্থতার কারণে ওষুধের পিছনে অনেক টাকা চলে যায়। তার উপরে বাবা যখন অসুস্থ হয়ে অনেক টাকা ঋণ হয়ে যায়, যার ফলে এখন আমাকে কোনো ভালো একটা চাকরি না পাওয়া পর্যন্ত আমার ফ্যামিলিকে সামলানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ছোটো ভাইয়ের একটা ভবিষ্যৎ তো আছে। এসব দুশ্চিন্তা মাথার মধ্যেই ঘুরছে। জানি না আজও আমি কোনো চাকরি পাবো কি না, কিন্তু আশায় আছি। চেষ্টা করবো যতদিন না পাই। এসব ভাবতে ভাবতেই রিক্সাওয়ালা মামা আমাকে বাসার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। হতাশা নিয়েই বসে যাচ্ছি, কারণ আজকের ইন্টারভিউতে জবটা হলো না। আশপাশ সাইনবোর্ডের মধ্যেই শুধু একটা কোম্পানির বেশিরভাগই অ্যাড দেখে, চৌধুরী গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আসলে গ্রুপটা অনেক বড় কোম্পানি, পুরো শহর জুড়ে আছে। আমার অনেক স্বপ্ন ছিল এই কোম্পানিতে জব করার, কিন্তু আমার তো সেই সৌভাগ্য বা যোগ্যতা নেই। ওখানে চাকরির জন্য আবেদন করতে হলে কমপক্ষে হলেও পড়াশোনা শেষ করে এরপরই জবের জন্য আবেদন করতে হয়। এরপর মাসে কম করে হলেও 4 থেকে 5 হাজার মানুষ আবেদন করে, তার মধ্যে মাত্র 2 থেকে 1 জনই সিলেক্ট হয়। আজকের মিটিংটা ক্যান্সেল করে দাও, কারণ আজকে মিটিং করার আমার একদমই মুড নেই। কারণ আজকে আমার আম্মুর বার্থডে, তাই আমি আম্মুকে বার্থডে উইশ করার জন্য এখনই ঢাকায় যাচ্ছি। লন্ডন থেকে প্রায় 3 বছর পর বাসে আসছি। ও, আপনাদের তো আমার আসল পরিচয় এখনো দেওয়া হয়নি। তাহলে চলুন আপনাদের সাথে আগে পরিচয়টা দেওয়া যাক। আমি আদিত্য চৌধুরী। আমার পরিবারে শুধু একমাত্র মা ছাড়া আর কেউ নেই। আর বাবা নামক যে কথাটা আমি বলতে চাই না, কারণ ছোটবেলায় তার সাথে আমার সম্পর্ক সব নষ্ট করে দিয়ে আমরা মা ছেলে চলে আসি। ছোটবেলা থেকে রাগটা আমার প্রচণ্ড পরিমাণ ছিল। বাবাকে ছেড়ে চলে আসার কারণ একটাই, ছোটবেলায় বাবা আমাদেরকে সময় দিত না। একদিন আমার বার্থডে ছিল, কিন্তু সেদিন বাবার কোলে একটা মেয়ে দেখেছিলাম। মেয়েটা বাবাকে আব্বু বলে ডাকছিল, যেটা শুনে মাত্রই আমার বুকে যেন পাহাড় ভেঙে পড়ল। এটা শোনার পর আমার বুঝতে বাকি রইল না বাবার দ্বিতীয় স্ত্রী আছে। তাই আমি আমার মাকে নিয়ে ওই বাসাতে ত্যাগ করি আর ফিরে যাইনি। ওখান থেকে আমার জীবনযাত্রা শুরু। আমি নিজের মাধ্যমে যা পেরেছি তাই দিয়ে আজ আমার এত বড় একটা কোম্পানি তৈরি করেছি, সম্পূর্ণ নিজের মেধা দ্বারা। যে মানুষটাকে আমি ঘৃণা করি ওই মানুষটার কথা বলতে চায় না। আমার রাগটা একটু বরাবরই বেশি, তাই আমার আম্মু আমার রাগটাকে বেশি ভয় পায়। তাই সেদিন আমার মা কিছু বলতে পারেনি, আমার কথা উনি চলে আসেন। তাই বাবা নামক এই কথাটা আমার কাছে সব থেকে ঘৃণিত। আমার রাগ এত পরিমাণে বেশি যে আমার রাগকে আমার বাবাও ভয় করত। এর মধ্যে বাসার কাছে চলে আসলাম। তখনই আমার হাতে থাকা
ট্যাবলেটটা বেজে ওঠে। দেখলাম রৌদ্র ভিডিও কল দিয়েছে, তাই ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রৌদ্র বলে ওঠে, অনেকদিন পর দেশে আসছিস, আন্টির বার্থডে, তাহলে সারপ্রাইজ তো একটা হয়ে যাবে। আরে ওয়েট ওয়েট, তুই একটু অপেক্ষা কর। আমি আমার জন্য ভালো একটা গিফট এনেছি, যা দেখার পর আম্মু তো পাগল হয়ে যাবে। আরে তোর আম্মু এখন ডায়মন্ডের নেকলেস চায় না ভালো দামি দামি গিফট। ওনার শুধু একটাই আশা, শুধু তুই কবে বিয়ে করে ওনাকে একটা বৌমা উপহার দিবি। কে রে, তুই দেখছি আম্মুর মতো পাগল হয়ে গেছিস। বিয়ের জন্য এত তাড়াহুড়ো কিসের? আরে ভাই, মাত্র বাংলাদেশে এসেছি। আর হ্যাঁ, আমার তো মনে হয় বাংলাদেশে অনেকদিন থাকতে হবে, বুঝতে পেরেছিস? তাই ভাবছি এখানে কিছু বছর থাকতে হবে। এটা তো ভালো কথা, আন্টি শুনলে তো অনেক খুশি হবে। তাহলে অফিস কোনটায় যাবি ভাবছিলি? আরে সামনে যে অফিসটা আছে ওখানে আপাতত সবকিছু ঠিক করার জন্য ম্যানেজারকে বলে দিয়েছি। ও মনে হয় সবকিছু ঠিক করে রেখেছে, ওখান থেকে সবকিছু দেখাশোনা করব ভাবছি। আর বাইরে এসে যে বিজনেসটা, ওটা ডিল করার জন্য ওদেরকে এখানে আসতে বলবো, কারণ জায়গাটা খারাপ না, এখানে এসে কিছুদিন থাকা যাবে। আজ কতদিন পর দেশে ফিরছিস? তাহলে বল, একটু আড্ডা দিয়ে দুজন মিলে। আড্ডা দিবি কি করে? তোকে কি শ্রাবণী বাসা থেকে বের হতে দেয় নাকি? তখনই পেছন থেকে শ্রাবণী ভিডিও কলে সে বলতে শুরু করে, আমার কোনো দোষ নেই, সবগুলো তোমার এই বন্ধুর। ওকে আমি যে কবে মেরে চাঁদে পাঠিয়ে দেব জানি না। ওকে যদি বলি একটা কাজ করতে, অন্য একটা কাজ করে বসে। আরে শ্রাবণী শোনা, তোমাকে তো এই জন্য আমার বন্ধুকে দিয়েছি। ওকে একটু তুমি শাসন করে যদি ঠিক করতে পারো। তোমার বন্ধু আমার কথা শুনলে তো ওকে অফিসে যেতে বললো। ঠিকভাবে অফিসে যায়নি না, ওকে একটু বোঝাও। ও তো সংসারের কোনো খোঁজই রাখে না, বাজারে কি লাগবে না লাগবে কিছুই করতে পারে না। দেখ ভাই, সারাদিন এই ঝামেলা আর ভাল লাগছে না, তুই একটু আমাকে বাঁচা ভাই এই ডাইনির হাত থেকে। কথাটা শুনে রুদ্রকে শ্রাবণী পেটাতে লাগলো, আর আমি ওদের কাণ্ড দেখে শুধু হাসতে লাগলাম। রুদ্র, শ্রাবণী, আমরা তিনজন বেস্ট ফ্রেন্ড ছিলাম। আমরা কলেজ লাইফ থেকে তিনজনে একসাথে পড়াশোনা শেষ করেছি। রুদ্র, শ্রাবণী দুজন দুজনকে ভালোবাসতো। এরপর আমি ওদের দুজনকে বিয়ে দিয়ে দেই। এখন দুজনই ভালোই সুখে আছে। দুজনের সাথে আরো কিছু সময় কথা বলে কলটা কেটে দিই আর ওদেরকে আসতে বলি। হঠাৎ করে কিছু সময় যাওয়ার পর গাড়িটা দাঁড়িয়ে যায়। তখনই ড্রাইভারকে জিজ্ঞেস করি, হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে ড্রাইভার, তুমি গাড়ি থামিয়েছো কেন এই মাঝ রাস্তায়? স্যার জানি না, হঠাৎ করে গাড়িটা থেমে গিয়েছে। আমি গিয়ে দেখছি কি হয়েছে। হ্যাঁ, মানে কি, আর কোনো গাড়ি ছিল না? এত দামি গাড়ি থাকা সত্ত্বেও এখানে এই গাড়িটা আমাকে পাঠিয়েছে কে? আসলে স্যার সত্য কথা বলবো নাকি? ড্রাইভার কথাটা বলে ভয়ে থেমে যায় আর একটা কথাও বলে না। তখন আমি তাকে ধমক দিয়ে বলি, কি হয়েছে, আমাকে সত্যি করে সবকিছু খুলে বলো। চৌধুরী স্যার তো অনেক দামি দামি গাড়ি কিনে রেখেছে কোম্পানিতে, কিন্তু সবগুলো গাড়ি তো ব্যবহার করে আকাশ স্যার, যিনি অ্যাসিস্ট্যান্ট। আসলে আমি যে বাংলাদেশে আসছি তা আমি কাউকে বলিনি, শুধু আমি ম্যানেজারকে কল করে বলেছি আমি একজন লোক পাঠাচ্ছি, আমার অ্যাসিস্ট্যান্ট। আমার বিদেশে একটা অ্যাসিস্ট্যান্ট আছে আর বাংলাদেশে একজনকে রেখেছি, কিন্তু ড্রাইভার এখনো ঠিকভাবে জানে না আমি যে ওদের চৌধুরী গ্রুপের একমাত্র ওনার আদিত্য চৌধুরী। আসলে চৌধুরী সাহেবের যত অর্থ টাকা এ বাংলাদেশের কোম্পানি থেকে যা হয়, সব থেকে বেশি টাকা মেরে দেয় আমাদের আকাশ স্যার। আকাশ হচ্ছে আমার বাংলাদেশের কোম্পানির একজন ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট। আমি আপনি ঠিক বলছেন তো? আপনি কি করে এসব কিছু জানেন? কাউকে বলবেন না, আসলে আমি ওনার পার্সোনাল ড্রাইভার তো, আমি সবসময় ওনার পাশে থাকি, তাই সবকিছু দেখি আর শুনি, কিন্তু ভয়ে কাউকে বলতে পারি না। তখন এই লোকটা হাজর করে আমাকে অনুরোধ করে, দয়া করে আমার নামটা কাউকে বলবেন না, না হলে কিন্তু আমার চাকরিটা থাকবে না, আমার পরিবার আছে, না খেয়ে মরে যাব। না না, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না, আমি এসব আপনার কোনো কথাই বলবো না। তাহলে চৌধুরী গ্রুপের যত অর্থ সম্পদ আছে ও তিলে তিলে সব সম্পদ ভোগ করছে, আর এসব কোনো খোঁজ খবরই যাচ্ছে না আদিত্য চৌধুরীর কাছে। আসলে আমাকে কোম্পানিতে সবাই আদিত্য বলেই জানে, কিন্তু আমাকে সবাই আদি বলেই ডাকে। আমি যেহেতু বাংলাদেশে শুধু আকাশের সাথে কন্ট্যাক্ট করি, তাই আমাকে কখনো এর আগে কোম্পানিতে কেউ দেখেনি। এমনকি বাংলাদেশের সবাই শুধু
আদু আদি দিয়েই চৌধুরী কথা শুনেছে, আর কখনো তাকে দেখেনি। ঠিক আছে আকাশ, তোমার সাহস কত বড়! তুমি আমার সাথে বেইমানি করেছো। তুমি একটা এতিম ছেলে ছিলে, তোমাকে আমি এতিমখানা থেকে নিয়ে এসে এখানে ভালো চাকরি দিয়েছি, তোমাকে বিশ্বাস করেছি, কিন্তু তুমি আমার বিশ্বাসে সেই মর্যাদা রাখতে পারলে না। স্যার, গাড়ির ইঞ্জিনটা মনে হয় নষ্ট হয়ে গিয়েছে। আসলে গাড়িটা পুরানো। আর যে নতুন গাড়িগুলো ছিল, গাড়ির সবগুলো নিয়ে উনি একটু বাইরে গিয়েছে ওনার গার্লফ্রেন্ডকে ঘোরানোর জন্য আর শহরটাকে সোয়াব দেখানোর জন্য। ও আমার গাড়ি নিয়ে মানুষকে নিজের ও আমার গাড়ি নিয়ে মানুষকে নিজের গাড়ি বলে দেখিয়েছে, নিজে একটু ভাব দেখাচ্ছে। বাহ, ভালোই তো। এখন কোথায় আছি? নিয়ে যাওয়া যায় না? আদের ফোনটা বন্ধ হয়ে গেছে, ব্যাগপত্রগুলো নিয়ে কোথায় যাবো বুঝতে পারছি না। এখানে মনে হচ্ছে কোনো আশেপাশে কোনো গাড়িও খুঁজে পাচ্ছি না। এমন একটা জায়গার মধ্যে এসে পড়েছি যেখানে ফোনের নেটওয়ার্কও খুঁজে পাওয়া যাচ্ছে না। বেটা, কাজ ঝুলিয়ে দিয়ে আমি রাস্তার ওপাশে একটু যাচ্ছি নেটওয়ার্ক পাওয়ার উদ্দেশ্যে। একটু রাস্তার ওপাশে যেতে নেটওয়ার্ক চলে আসে একটু একটু, তাই আমি কল করি আকাশকে। এই চুপ করো, শ্যাল হোয়াটসঅ্যাপে কল করেছে। এখনই বিদেশ থেকে আমাদের বস যদি কলটা এখন না ধরতে পারি তাহলে ঝামেলা হয়ে যাবে। জি, আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তোমাকে কল করেছি এই জন্য যে আমি আমার একটা অ্যাসিস্ট্যান্ট পাঠিয়েছিলাম, সে কি তোমার কাছে এখনো গিয়েছে? হ্যাঁ স্যার, উনি তো সে কখন আমার কাছে চলে এসেছে, আর উনি এখন আমাদের বিশ্রামখানায় রেস্ট করছে। আমি ওনার জন্য তো আমাদের পার্সোনাল যে গাড়িটা আছে ওই ভালো গাড়িটা পাঠিয়ে দিয়েছি। মাত্র আধা ঘন্টার মধ্যেই অনেকে এসেছে আমার কাছে, আর তার অফিসে অনেক কাজ, তো তাই আমি কাজে অনেক ব্যস্ত হয়ে পড়ার কারণে আপনাকে কল করতে পারিনি। সরি স্যার। তুই আমার সাথে নাটক করছিস, এই নাটক তোকে আমি দেখাবো কত প্রকার ও কি কি। স্যার, বাংলাদেশে এত বড় আপনার কোম্পানি, কিন্তু আপনি একটিবারের জন্য এখানে এসে আপনার কোম্পানিগুলো দেখাশোনা করছেন না। আপনি শুধু দেশের বাইরে যে কোম্পানিগুলো আছে সেইগুলোই দেখছেন। স্যার, বাংলাদেশে আপনি আসবেন না? এসে আপনার কোম্পানিগুলো দেখে শুনে যাবেন না? আমি আসবো, এমন একদিন হুট করে আসবো যা তুমি কখনো ভাবতেও পারোনি। ও স্যার, তাহলে আপনি আমাকে সারপ্রাইজ দিবেন? সমস্যা নেই, আপনার ওই সারপ্রাইজের জন্য আমি অপেক্ষায় আছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে চলে আসেন। ও কত বড় প্রতারক, আমার সাথে কত বড় মিথ্যা কথা বলছে। আমার লোকটা চলে গেছে, কিন্তু আমি এখনো পড়ে আছি এই রোদের মাঝখানে। তখনই হঠাৎ করে একটা চোর আমার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে দৌড়ে চলে গেল। আমি চোর চোর বলে দৌড়ালাম, কিন্তু আর ধরতে পেলাম না। স্যার, কি হয়েছে? আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন? ওই ব্যাগের মধ্যে আমার সব ডকুমেন্ট ছিল, আমার ব্যাংকের কার্ড সবকিছু ছিল, ফোনটাও সাথে করে নিয়ে গেছে। এখন তো কারোর সাথে যোগাযোগ করার মতো আমার কিছুই নেই। সন্ধ্যা হয়ে গিয়েছে, এরপর অনেক গরম পড়েছে, আর এখানে চোর ছাচোরেরও অভাব নেই। এখন কি করব বুঝে উঠতে পারছি না আমি। স্যার, এখান থেকে 10 মিনিট হেঁটে গেলে আপনি একটা বাজার পাবেন। ওখানে গিয়ে দেখেন কোনো কিছু ব্যবস্থা করা যায় কিনা। আর আমি দেখি গাড়িটাকে ঠেলে গ্যারেজে নিয়ে যাই। হ্যাঁ। আমি তো রাস্তার মধ্যে একা হয়ে পড়লাম, ড্রাইভারটাও গাড়িটা নিয়ে চলে গেছে। আমি তো হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম, যেন বাংলাদেশে এসে বিপদে পড়লাম। কি আর করার, সামনের দিকে হাঁটা ধরলাম। পকেটে কিছু ডলার ছিল, এগুলো দিয়ে তো আর বাংলাদেশে চলবে না। আমার ব্যাংকের কার্ড, ফোন সবকিছু ব্যাগের মধ্যে ছিল। সামনে বাজার আছে, গিয়ে দেখি কি করা যায়। বিপদের মধ্যে পেটে অনেক ক্ষুধাও লেগেছে, খাওয়ার মতো এখন পকেটে যে টাকা সেটাও তো নেই। বাসায় আসতে দেখি বাইরে রাহুল কান্না করছে। ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি রে, তোর কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? হ্যাঁ, কিছু হয়েছে নাকি আব্বু? আপু আপু অসুস্থ হয়ে পড়েছে। আব্বুর ওষুধ শেষ, কিন্তু আব্বু তোকে বলেনি কারণ তোর কাছে টাকা নেই, তাই আব্বু কথাটা বলেনি। আব্বু জ্ঞান হারিয়ে ফেলেছে কারণ আব্বুকে ঠিকমতো ওষুধ দেওয়া হয়নি। কথাটা শুনে আমি পাগলের মতো আব্বুর কাছে চলে গেলাম। আমি আব্বুর কাছে গিয়ে দেখলাম আব্বু জ্ঞান হারিয়ে শুয়ে পড়েছে। তাই আমি আব্বুর মাথায় পানি ঢেলে আব্বুর জ্ঞান ফিরিয়ে আনলাম। মা, তুই এসেছিস? তুই এভাবে কান্না করছিস কেন? আমার কিছু হয়নি, তুই কান্না করিস না মা। তোর কান্না আমি এখন দেখতে পারি না। তুই এমনিতেই আমার জন্য অনেক কিছু করেছিস। আব্বু, তুমি একটা কথা বলবে না, চুপ করো। এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে আবার হাতে কিছু টাকা ছিল, সেটা দিয়ে কিছু ওষুধ নিয়ে আসতে হবে আব্বুর জন্য, সেই জন্য বেরিয়ে পড়লাম। এটা বলে বাসা থেকে বের হই। তখনই রাহুল, আমার ছোট ভাই, বলে ওঠে,
আপু, আমরা সারাদিন কিছু খাইনি, আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসিস। আসলে বাজার ছিল না, আমিও সারাদিন কিছু খাইনি। দুপুরে কিছু খাবার ছিল, ওগুলো ওদের জন্য রেখে দিয়েছিলাম। হয়তোবা ওগুলো ওদের হয়নি। আমার কাছেও অতটা টাকা ছিল না, কি করব জানি না। আমি বাসা থেকে বের হব, তখনই দেখলাম পাওনাদারা এসে দাঁড়িয়ে রইল। এই মেয়ে, তোমার বাবা আজ কতদিন হয়ে গেল আমাদের টাকা দিচ্ছে না। আজ 5 বছর ধরে আমরা অপেক্ষা করছি, কিন্তু আমরা কোনো টাকাই পাচ্ছি না। আর সময় দেয়া যাবে না? দয়া করে আপনারা আমাকে কিছুদিন সময় দিন, আমি কিছুদিনের মধ্যে আপনাদেরকে সব টাকা পরিশোধ করে দেব। না না, এভাবে আর কতদিন চলে? লোকগুলোর সামনে হাত জোর করে মিনতি করতে লাগলাম। তখন ওরা বলে উঠল, এরপর আর কোনো সুযোগ দেয়া হবে না। এই 2 দিনের ভিতরে যদি টাকা ম্যানেজ না হয়, তাহলে কিন্তু তোমাদেরকে এই বাসা থেকে আমি বের করে দিব। কথাটা বলে ওরা ওখান থেকে চলে যায়। আমি আব্বুর জন্য ওষুধ আনার জন্য বের হয়ে পড়ি। বাজার থেকে ওষুধ আর কিছু খাবার কিনে আনি। খাবার শুধু আব্বু আর রাহুলের জন্যই হয়, আমার না খেলেও চলবে, ওদের আগে খাওয়া প্রয়োজন। বাজার থেকে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছে। রাস্তাটা অতটা ভালো না, এখানে বেশিরভাগ খারাপ ছেলেরাই আড্ডা দেয়। মিটিয়ে ফেললাম, কিন্তু এখন তো অনেক রাত হয়ে গিয়েছে। এই অন্ধকার রাতের মধ্যে কোথায় গিয়ে থাকবো? আর আমি তো এখানে কিছুই জানি না। হঠাৎ করে খেয়াল করলাম কতগুলো ছেলে একটা মেয়েকে ধরে কি জানি করতে লাগলো। এগিয়ে গেলাম, ছেলেগুলোর কাছে গিয়ে দেখলাম একটা মেয়েকে নিয়ে ওরা বাজে কথা বলছে। আর আজ মেয়েটা কোথাও যেতে দিচ্ছে না। আমি ছেলেগুলোর কাছে গিয়ে ছেলেগুলোকে 2-4টা লাথি আর ওষ্টাও মেরে ওখান থেকে বিদায় করলাম, কারণ আমার মার্শাল ক্যারাটে জানা আছে। তখনই মেয়েটা বলে ওঠে, আপনাকে কি বলেছে ধন্যবাদ দিব? এটা আমার বাসা জানেনি, কিন্তু আপনি ফেরেশতার মতো এসে আমাকে বাঁচিয়েছেন। আপনি এখানে কোথায় থাকেন? এত রাতে আপনি এখানে কি করছেন? প্রথমে একটু ভয় পেলাম, যদি ছেলেটাও ওদের মতো এমন খারাপ হয়, কিন্তু ছেলেটার পোশাকটা দেখে মনে হয় না ছেলেটা এমন হবে। মেয়েটার এমন পশু শুনে হাসবো নাকি কি করব জানি না। আমি এখনো অন্ধকারে মেয়েটার মুখটা ভালোভাবে দেখিনি। তখনই মেয়েটাকে উত্তর দিই, আসলে আমি অন্য জায়গা থেকে এসেছি, কিন্তু এখানে রাস্তা হারিয়ে এ জায়গায় চলে এসেছি। কিন্তু এ রাতে কোথায় যাব কিছুই খুঁজে পাচ্ছি না। তবে দয়া করে আপনি যদি আমাকে আপনার বাসায় একটি রাত থাকার জন্য সুযোগ দেন। ছেলেটাকে অন্ধকারে আমি এখনো স্পষ্ট দেখতে পাচ্ছি না। কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না, না বলতে পারছি না, কারণ ছেলেটা আমাকে এত বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে। না হলে ছেলেরা আজকে আমাকে আমার ইজ্জত নিয়ে, যাই হোক, ঠিক আছে, আপনাকে একটি রাতের জন্য আমি রাখবো, কিন্তু খাবার দিতে পারবো না। মেয়েটার এমন কথা শুনে আমি বুঝতে পারলাম না, তাই আমি মেয়েটাকে উত্তর দিলাম, না না, সমস্যা নেই, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, তা নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে না। শুধু একটি রাত থাকতে দিলেই হবে, সকালে উঠে আমি চলে যাব। ঠিক আছে, তাহলে আপনি আমার পিছনে আসতে থাকেন। মেয়েটার মুখ আমি এখন স্পষ্ট দেখতে পারলাম না। মেয়েটার পেছনে আমি হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে একসময় একটা বাড়ির সামনে এসে পৌঁছালাম। মেয়েটা তার বাসায় আমাকে আমন্ত্রণ জানালো। আমি ভিতরে প্রবেশ করলাম। এরপর আমাকে দেখে ছোট একটা বাচ্চা ছেলে এসে বলে, আপু, উনি কে? তুমি যাকে সাথে করে নিয়ে এসেছো, ওনাকে তো আগে কখনো দেখিনি। ধন্যবাদ আপনার ধৈর্যের জন্য। এখানে বাকি অংশটি। আমি বিপদে পড়েছিলাম, উনি আমাকে সাহায্য করেছেন, আর উনি রাস্তা হারিয়ে এখানে এসে পড়েছেন। আজকের দিনটা আমাদের এখানে থাকতে চান, তাই আমি ওনাকে সাথে করে নিয়ে এসেছি। কথাটা শোনার পর আব্বু বলে ওঠে, মা, যত বিপদেই হোক না কেন মানুষের সাহায্য করা উচিত। সামনে হুইল চেয়ার বসে থাকা একটা বৃদ্ধ লোক কথাটা বলে উঠলেন। আমি ওনার দিকে তাকালাম, দেখলাম হুইল চেয়ারে বসে আছেন, মনে হয় প্যারালাইজ। এখন আমি মেয়েটাকে দেখিনি। যখনই লাইটের আলো মেয়েটার মুখে পড়ে, মেয়েটার মুখটা জলজল করে ফুটে ওঠে। মেয়েটার দিকে তাকাতেই আমি যেন 400 ভোল্টের শক খেলাম, কারণ মেয়েটা যে অপরূপ এক সুন্দরী, একদম পরীর মতো। মেয়েটাকে দেখলে যে কোনো ছেলে এক কথায় বলতে গেলে পাগলের মতো হয়ে যাবে। আমি নিজেকে স্বাভাবিক করে মাথা নিচু করলাম, কারণ আমি আদিত্য চৌধুরী, কখনো কোনো মেয়ের প্রেমে পড়তে পারি না। তখনই মেয়েটা আমাকে একটা রুম দেখিয়ে দেয়, মনে হয় রুমটা মেয়েটার। তখন মেয়েটা বলে ওঠে, আপনি আমাকে এখানে ঘুমাতে দিচ্ছেন, তাহলে আপনি কোথায় ঘুমাবেন? আমার চিন্তা আপনাকে করতে হবে না, আমি রাহুলের সাথে ঘুমিয়ে পড়বো। রাহুল মনে হয় মেয়েটার ভাই, আর ওর মেয়েটার মনে হয় মা বেঁচে নেই।
এখন ধীরে ধীরে সবকিছু বুঝতে পারছি মেয়েটা কেন কি জন্য আমাকে এই কথাটা বলেছিল ওই সময়। মেয়েটার রুম বেশ গোছানো, আমি তো আমার রুমই ঠিকভাবে গোছাই না, শুধু কাজের লোকের এসে গোছায়। মাঝে মাঝে ওদেরকে আমার রুমে না আসার জন্য বলি। বিদেশে তো সব সময় থাকে, আম্মু সবসময় আমার রুমটা গুছিয়ে রাখতো। আম্মু মনে হয় অনেক চিন্তা করছে আমার জন্য। এখন আমি বাসায় যাইনি, কি করব? হাতে ফোনটাও নেই, কল যে করব নাম্বারটাও জানা নেই। হতাশ মনে আমি মেয়েটার রুমে এসে মেয়েটার খাটে শুয়ে পড়লাম, কারণ শরীরটা প্রচন্ড পরিমাণ ক্লান্ত লাগছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে চেঁচামেচির শব্দ। ওই শব্দে ঘুমটা ভেঙে যায়। গতকাল রাতে মিমির বেডরুমে বেশ ভালোভাবেই ঘুম হয়েছিল। আমি মিমির বেডরুম থেকে উঠে যখনই বাইরে যাব তখনই দেখলাম লোকেরা মিমিকে ঘিরে দাঁড়িয়ে, তাদের চোখে মুখে বিরক্তি, গলা কটূক্তিতে ভরা। তুমি বাইরের ছেলে এনে ঘরে রাখবে আর আমরা কিছু বললেই সমস্যা? এখন তো দেখছি সমাজই বদলে গেছে। একই বাড়িতে এক রাত কাটালেই চলবে, যেই হও না কেন। আমরা কিন্তু এসব মানতে পারি না। আপনারা আমাদের কাছ থেকে টাকা পান, তাই বলে আমার চরিত্র নিয়ে এইভাবে কথা বলার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? চরিত্রের প্রশ্ন উঠলে টাকা দিয়ে ঢাকতে পারবে না মিমি, এখনোই কিছু একটা করতে হবে। এই অবস্থায় মিমির বাবা এগিয়ে আসেন। তার মুখে চিন্তার ছাপ। তিনি কণ্ঠে শান্ত স্বরে বলে, আমার মেয়ে এমন কিছু করেনি যা নিয়ে তোমাদের এত মন্তব্য করতে হয়। এই ছেলে বিপদে পড়েছিল, মিমি মানুষ হিসাবে সাহায্য করেছে মাত্র, এটা অন্যভাবে ব্যাখ্যা করাটা অন্যায়। আপনার কথার মানে আমরা বুঝি, কিন্তু সমাজ এক জিনিস বোঝে, কে কার সাথে রাত কাটিয়েছে। আমরা কিছুতেই এটা মেনে নেব না। তোমাদের যদি এতই সমস্যা হয় তাহলে চলো আইন অনুযায়ী সবকিছু প্রমাণ করা হোক। একজন ভালো মানুষের জীবন তোমরা এভাবে নষ্ট করতে পারো না। আব্বু সাহেব, আপনি আপনার মেয়েকে রক্ষা করতে চাইবেন, এটা স্বাভাবিক, কিন্তু আমরা তো বোকা না। এই ছেলেকে তো এক রাত না, পুরো জীবনটাই মিমির সাথে থাকতে হবে এখন। আমি বারবার বোঝানোর চেষ্টা করছিলাম, আপনারা যা ভাবছেন তা ভুল। আমি সত্যিই বিপদে পড়েছিলাম। মিমি কেবল একজন সহানুভূতিশীল মানুষ হিসেবে আমাকে আশ্রয় দিয়েছে, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু কেউ আমার কথা শুনলো না। তাদের চোখে মুখে জেদ, সমাজের নামে এক ধরনের রুক্ষতা। কিছুক্ষণ বাদেই একজন কাজীকে ডেকে আনা হলো। আমার অমতে মিমির অশ্রুসিগ্ধ চোখের সামনে আমাদের দুজনে বিয়ে পড়িয়ে দেওয়া হলো। আমি কিছু বলারও সুযোগ পেলাম না। আমি দেখলাম মিমি চুপচাপ দাঁড়িয়ে আছে, তার চোখে এক ধরনের অপমান, কষ্ট আর হার না মানা অভিমান। লোকেরা আমাদের বিয়েটা জোর করে দিয়ে দিল, কেউ আমাদের কথায় কান দিল না। কাজের মুখ থেকে উচ্চারিত কবুল শব্দটা যেন গলা চেপে ধরা শ্বাসের মতো শোনাচ্ছিল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল এই মুহূর্তে আমার জীবনের নিয়ন্ত্রণ আমার হাতে নেই। কোথা থেকে কি হয়ে গেল, পড়েছিলাম একটা বিপদে। এখন সেই বিপদ আরো বড় হয়ে আমার ঘাড়ে এসে চেপেছে। একটা মেয়ের সম্মান, একটা জীবনের ভার এসে পড়েছে আমার হাতেতে, অথচ আমি কিছুই করতে পারছি না। জানা নেই শোনা নেই হঠাৎ করে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। যাদের আমরা মাস শেষে টাকা পয়সা দিই, তারাই আজ আমাদের সম্মান নিয়ে খেললো। তারা শুধু জানে আমার বাবার ঘর থেকে কত পাওয়া যায়। আমার অনুভূতি তাদের কাছে কিছুই না। ছেলেটা চুপচাপ, গম্ভীর, চেহারায় ভদ্রতা আছে, গলায় নরম সুর। তবু সে কে, কি করে, কিছুই তো জানি না। আমি তো এমন জীবন চাইনি। আমার ছোট্ট ভাইটা পড়ে, বাবা অসুস্থ, আমি ওদের জন্য কিছু করতে চাই, কিন্তু এই পরিস্থিতি আমাকে আটকে দিল। রাত পড়ে গেছে। লোকেরা মিমিকে একটা ঘরে ঢুকিয়ে দিল। তারপর আমাকে বলা হলো ওই ঘরে ঢুকতে, মানে আজ আমাদের বাছর রাত। বাছর ঘরে ঢুকে দেখে মিমি এক কোণে বসে আছে, মুখ নিচু, চোখ লাল। আমি ধীরে ধীরে সামনে এগিয়ে যাই। আমি আসলে খুব দুঃখিত। আমার কারণে আজকে আপনার জীবন এমন একটা জায়গায় এসে পড়েছে যেটা আপনি কখনো চাননি। আমি নিজেও চাইনি এমন হোক। আপনি তো ইচ্ছে করে কিছু করেননি। আপনি তো শুধু বিপদে পড়েছিলেন, আর আমি শুধু একজন মানুষকে সাহায্য করতে চেয়েছিলাম। ওরা এটা ব্যবহার করেছে। আমি কিছুক্ষণ চুপ করে থাকি, তারপর নিচু গলায় বলি, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব। আপনি মুক্ত থাকবেন। আমি আপনাকে কোনো স্ত্রীর অধিকার নিয়ে কখনো বিরক্ত করব না। আর একটা কথা, আমি আমার পরিচয়টা দিতে পারবো না। শুধু এটাই বলবো, আমার পরিবারে আমার মা ছাড়া আর কেউ নেই। আমি চাই না তুমি জানো আমি কে, এখন না, কারণ তুমি তখন তোমার চোখে আমি বদলে যাব। ছেলেটা শান্ত, ভদ্র, তার চোখে কিছু একটা চাপা কষ্ট আছে, কিন্তু সে চায় না আমি তার সঙ্গে থাকি।
হয়তো ওর দৃষ্টিতে আমি এই সম্পর্কের যোগ্য না, হয়তো আমি আসলেই যোগ্য না, কিন্তু আমার তো দায়িত্ব আছে। আমার ছোট ভাই, আমার বাবা, তাদের জন্য আমাকে তো লড়তেই হবে। রাতটা ভারী, জানালার ফাঁক দিয়ে আলো আসে, কিন্তু ঘরটা নিস্তব্ধ। সেই নিস্তব্ধতায় আমি আর মিমি দুজনেই বসে আছি একে অপরের পাশে, কিন্তু একে অপরের থেকে অনেক দূরে। এখন পুরো অংশ বাস্তবে পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে লেখা হয়েছে। পরদিন সকালটা ছিল একটি ব্যতিক্রম। মিমি খুব ভোরেই উঠে পড়ে। আজ তার একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ। বেশ কয়েকদিন ধরেই এই ইন্টারভিউ নিয়ে সে প্রস্তুতি নিচ্ছে। আমি শুধু জানি ও কোথায় যেন যাচ্ছে, তবে বেশি কিছু জানি না। বাসায় তখন কেবল আমি, রাহুল আর মিমির বাবা আব্বু আছেন। মিমি যাওয়ার পর একটা নিস্তব্ধতা চারপাশে ছেয়ে যায়। আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিলাম, তখনই আব্বু এসে পাশে বসলেন। বাবা, আজকালকার দিনগুলো বড় কঠিন। একটা মেয়ের জন্য কত চিন্তা। আমি মাথা হেট করে বলি, আপনার দুশ্চিন্তা বুঝতে পারছি আঙ্কেল, আপনি অনেক শক্ত মনের মানুষ। আমরা দুজনে কিছুক্ষণ গল্প করলাম, সাধারণ কথাবার্তা, জীবনের চলচ্চিত্র নিয়ে। এরপর রাহুল এসে টেনে ধরে বলল, দুলা ভাই, চলো না বাজারে যাই, অনেক দিন কোথাও যাইনি। আমি হেসে ওর মাথায় হাত বুলিয়ে বললাম, চল, আজ তো আমিও ফাঁকা আছি। আমার পকেটে কিছু ডলার ছিল, পুরনো জিনিসপত্রের মাঝে রাখা, সেগুলো ভেঙে বাংলা টাকা করলাম। তারপর রাহুলকে নিয়ে ঘোরাঘুরি শুরু করলাম। বাজারে গিয়ে ওকে খেলনা, জামা, চকলেট যা যা ওর ভালো লাগে সব কিনে দিলাম। রাহুল খুশিতে আমার হাত ধরে ঘোরাঘুরি করছে। এক পর্যায়ে হঠাৎ ও আমার দিকে তাকিয়ে বলে, দুলা ভাই, তুমি কিন্তু অনেক ভালো, আর আমি জানি তুমি অনেক বড় লোক। আমি হেসে বললাম, ও মা, আমি বড় লোক সেটা বুঝলে কিভাবে? তোমার হাতে যে রোলস রয়্যালের ঘড়িটা আছে ওটা দেখে। আমি চমকে ঘড়ির দিকে তাকালাম। সত্যি, সেই দামি ব্র্যান্ডের ঘড়িটা এখন আমার হাতে আছে, আর আমি সেটা খেয়ালও করিনি। তুমি এই ঘড়িটা চিনলে কিভাবে? আমি একটা ম্যাগাজিনে দেখেছি, এটা অনেক দামি ঘড়ি। এই একটার দাম দিয়ে আমাদের মতো ঘরের অনেক 10টা বানানো যাবে। আমি একটু হেসে ওর কাঁধে হাত রাখলাম। এই কথা কিন্তু তোমার আপুকে বলবে না, বললে কিন্তু আর কিছু কিনে দেব না। না না, আচ্ছা দিচ্ছি দুলা ভাই, কারোর কাছে বলবো না। সন্ধ্যার দিকে আমরা বাসায় ফিরে এলাম। বাসার সামনে এসে দেখি আব্বু হুইল চেয়ারে বসে আছেন, মুখটা কেমন চিন্তায় ডুবে গেছে। আমাদের দেখে তিনি হঠাৎ চিৎকার করে বলে উঠলেন, বাবা, আমার মেয়ে এখনো বাসায় ফেরেনি। মিমি এখনো বাসায় ফেরেনি? তাহলে গিয়েছে কোথায়? বাবা, আমার মেয়ে একটা ছোট্ট কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, ও সেখানে গিয়েছে। আমি অনেকবার বারণ করেছি না যাওয়ার জন্য, কিন্তু আমার কথা শোনেনি, সকাল সকাল বের হয়ে পড়ে। তখনই উনি আমাকে একটা ঠিকানা আর কিছু ফাইল দেয়। আমি সব কিছু করে দেখলাম, কিন্তু এখানে কিছুই যেহেতু আমি চিনি না, তাই আমি রাহুলকে নিয়ে ওই ঠিকানায় যেতে লাগলাম। কিছুক্ষণ পর একটা অফিসের সামনে এসে পৌঁছালাম। তখন রাহুল বলে ওঠে, ভাইয়া, সামনে যে অফিসটা দেখতে পাচ্ছেন, এখানে আপু ইন্টারভিউ দিতে গিয়েছে। এই অফিসটা আমি চিনি। রাহুলকে বাইরে দাঁড় করে আমি ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে বেশ অবাক হলাম, কারণ ভেতরে কয়েকজন মেয়ে ছাড়া আর কেউ নেই। আমি ভেতরে প্রবেশ করেছি, এটা দেখে মেয়েগুলো আমাকে বলে ওঠে যে কেন আমি এখানে এসেছি। যখন সবকিছু খুলে বলি, মেয়েরা বলে এখানে কেউ আসেনি। কিন্তু আমার কেমন জানি না সন্দেহ হলো। সামনের রুমটা দেখে আমি যখনই ওখান থেকে চলে যাব, তখনই খেয়াল করলাম কিসে জানি একটা চিৎকার। এরপর ভালোভাবে লক্ষ্য করে দেখলাম দরজার বাইরে একটা জুতা আছে। জুতাটুকু খেয়াল করতে আমারও চিনতে অসুবিধা হলো না, এটি যে মিমির জুতো, কারণ সকালে আমি দেখেছিলাম ও এই জুতোটা পরে বাইর হয়েছিল। তখন মেয়েগুলোর বাধাটা আমি না শুনে ওই দরজাটা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি মিমির সাথে একটা লোক জোর জবরদস্তি করছিল। আমাকে এইভাবে ভিতরে প্রবেশ করতে দেখে লোকটা বলে ওঠে, এই, তোর সাহস কত বড়! তুই আমার পারমিশন ছাড়া ভিতরে প্রবেশ করেছিস? তোকে এখানে প্রবেশ করার অনুমতি কে দিয়েছে? গার্ড ছিল না? আমি ভেতরে প্রবেশ করতে লোকটা কথাগুলো বলতে লাগলো, আর মিমি আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখন আমি লোকটার গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে উঠি, চাকরির কথা বলে প্রণয় করে তোরা মেয়েদের এনে সর্বনাশ করিস? ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার গায়ে হাত তুলিস? সিকিউরিটি গার্ডগুলো গেল কোথায়? তোরা কোথায় আছিস? মিমি ভয়ে কান্না করছে আর থরথর করে কাঁপছে। তখনই ওর বডিগার্ডগুলো চলে আসে আমাকে মারার উদ্দেশ্যে। তখনই বডিগার্ডগুলোকে উদ্যম মাধ্যম দিতে থাকে। সবাইকে মেরে বেহুশ করার পর ওই লোকটাকে ধরে
দুই একটা মারি। ওর মেইন পয়েন্টে কয়েকটা মেরে জিজ্ঞেস করি, বল তোদের এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য কে বলে, আর এভাবে মেয়েদেরকে কে আনতে বলে? ভাই, আমার কোনো দোষ নেই। আমার বস আকাশ যা বলে আমি তাই করি। তোর বস আকাশ কি বলে তোকে করার জন্য? আর তুই চৌধুরী গ্রুপ ইন্ডাস্ট্রির যে কোম্পানি আছে ওই কোম্পানির ম্যানেজার কই? আকাশের কথা বলছিস? হ্যাঁ ভাই, ওই কোম্পানির ম্যানেজার কোথায় আমি আপনাকেই বলছি। আসলে আমাদের কোম্পানিটা ওনাদের আন্ডারে পড়ে, আমরা ওনাদের জন্য কাজ করি। আর উনি আমাকে কিছু লোক নিয়োগের জন্য বলেছে, তাই আমি ওনার জন্য কিছু মেয়ে সিলেক্ট করছি। আসলে উনি মেয়েগুলোকে খাটের জন্য নিয়ে যায়, উনি নিজের চাহিদা পূরণের জন্য মেয়েগুলোকে নেয়। আর মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই আমি লোভ সামলাতে না পেরে ওকে সারা জীবনের জন্য বাবা হতে বঞ্চিত করে দিলাম। একটা লাথি মারতেই ও জ্ঞান হারায়। এরপর আমি মিমিকে আর রাহুলকে নিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এখনই মিমি আমার হাত ধরে আছে। যখনই বুঝতে পারে তখনই ওর লজ্জায় আমার হাতটা ছেড়ে দেয়। এরপর ও নরম কণ্ঠে বলে ওঠে, আজকে যদি আপনি সঠিক সময়ে না আসতেন তাহলে জানি না কি হয়ে যেত। এইভাবে কিছু না জেনে না বুঝে কোথাও ইন্টারভিউ দিতে যাওয়াটা ঠিক না। আমার কিছু করার নেই, আমার যে ইন্টারভিউ দেওয়াই লাগবে, কারণ আমার উপরে অনেক চাপ আছে। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। কারণ আমি বুঝতে পেরেছি কেন মিমি কথাটা বলেছে। একটা বিষয় আমি বুঝতে পারছি না, আমি এত রাগী একজন মানুষ, কিন্তু মেয়েটার সামনে কেন এত শান্ত হয়ে যায়? মেয়েটা কোথায় গিয়েছিল ওই সময়? ওই কথাটা শুনে আমার যেন পাহাড় ভেঙে পড়লো। মনটা এমনভাবে ভেঙে গিয়েছিল। আমি আর মিমি পাশাপাশি রিক্সায় যেতে লাগলাম। তখনই হালকা বাতাসে মিমির চুলগুলো কপালে চলে আসতে লাগলো। আমি যেন একদৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। কি মায়াবী ওর মুখটা! নিজের অজান্তে ওকে আমার ভালো লেগে গেল। কিন্তু কেন জানি না মায়া জিনিসটা এমন বড় অদ্ভুত। আচ্ছা, আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? লজ্জা লাগছিল তাই কথাটা বলতেই উনি মুচকি হাসি দিয়ে মাথা নিচু করে কিছু একটা বলল না। আমার বাসা ফেরা দরকার, আম্মু চিন্তা করছে। তখনই হঠাৎ খেয়াল করলাম সামনে ফোন লাইন আছে, তাই আমি রিক্সাটা থামানোর জন্য বললাম। এরপর আমি রিক্সা থেকে নেমে সোজা ফোন লাইনে গেলাম আর রুদ্রকে কল করলাম। তখনই রুদ্র কলটা ধরে, হ্যালো, কে বলছেন? আমি আতি বলছি। আদি, তুই কোথায়? তোকে আমরা কত কল করেছি, তোর ফোন বন্ধ পাচ্ছি। আর আন্টি তো তোর জন্য চিন্তা করছে। আমরা তো তোর বাসায় বসে আছি, তুই আসবি, কিন্তু আজকে পুরো একটা দিন চলে গেল, তোর কোনো খোঁজ নেই। তুই কোথায় আছিস? সাইনবোর্ডে লেখা লোকেশনটা ওদেরকে বললাম। তুই ওখানে থাক, এখনই আমি গাড়ি নিয়ে তোকে নিতে আসছি। তুই ওখান থেকে কোথাও যাস না, তুই এগুলো চিনিস না। তাহলে তুই কেন ম্যানেজারকে বলিস নিজে তুই বাংলাদেশে এসেছিস? আমি যদি কথাটা বলতাম তাহলে হয়তো আজকে আমি সবকিছু জানতে পারতাম না। তোকে আমি এসে সবকিছু করে বলছি। তুই ওখানে দাঁড়িয়ে থাক, প্রয়োজন হলে আমি বাইক বের করে 10 মিনিটে চলে আসছি। কথাটা বলতেই কলটা কেটে যায়। তখন আমি মিমির কাছে গিয়ে রাতের খাবারটা দিয়ে দিই। রোদ্রের সাথে কথা বলে আমি কলটা কেটে ওদের জন্য খাবার কিনতে চাই। এরপর খাবার কিনে মিমির হাতে দিই। তখন মিমি বলে ওঠে, আমার কাছে তো এখন টাকা নেই, আপনি কেন এগুলো কিনতে গেলেন? আমার কাছে টাকা ছিল আর আমি আমার বন্ধুকে কল করেছি, ও এখনই এখানে আসে আমাকে নেওয়ার জন্য। তুমি রাহুলকে নিয়ে চলে যাও। ওনার মুখে এমন কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। হয়তো উনি আমাকে ওনার স্ত্রী হিসেবে গ্রহণ করেননি, কিন্তু কাগজে কলমে আমি তো ওনার স্ত্রী। হয়তোবা আমাকে উনি গ্রহণ করেনি, কিন্তু আমাকে তো ওনাকে স্বামী হিসেবে মানতেই হবে। আমার কাছে প্রায় 5,000 টাকার মতো ছিল। ডলার ভেঙে যা খরচ হয়েছে তার মধ্যে তখন আমি ওই টাকাটা রাহুলের হাতে দিয়ে দিই। মিমি টাকাগুলো দিতে দেখেনি, তাহলে হয়তো রাহুলের হাতে টাকাগুলো কখনোই রাখতে দিত না। কিছুক্ষণ পর রুদ্র চলে আসে। রুদ্র গাড়ি নিয়ে আসতে আমি গাড়ি করে বাসায় চলে আসি। বাসায় আসতে আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে ওঠে, কি ব্যাপার, তুই রাস্তা হারিয়ে গিয়েছিস, আমাদেরকে কল করিসনি? আর কি গাড়ি নিয়ে গিয়েছিস যে গাড়ি নষ্ট হয়ে গিয়েছে? গাড়ি কি একটা ছিল না? আমাদের তো গ্যারেজে গাড়ির কোনো অভাব ছিল না। আরে না আম্মু, সমস্যা নেই, আমি এখন ঠিক আছি। তুই কিন্তু আমাদেরকে বড়ই টেনশনে ফেলে দিয়েছিস। কি হয়েছে রে তোর? আর তুই রাতে কোথায় ছিলি?
রুদ্র আর শ্রাবণীকে রুমে ডেকে সবকিছু খুলে পড়লাম। সবকিছু শুনে তখন শ্রাবণী বলে ওঠে, তাহলে তো ভালোই হলো, যেহেতু তুই মেয়েটাকে পছন্দ করেই ফেলেছিস, তাহলে আন্টির জন্য এর থেকে বড় গিফট আর কিছু হতেই পারে না। একটু পছন্দ করি, কিন্তু এমন না যে আমি ওকে ভালোবেসে ফেলেছি। এই আদিত্য রায়ের ভালোবাসা পাওয়া এতটাও সহজ না। আমি ভালো করেই জানি আমার বন্ধু কতটা কঠোর হতে পারে। তোর উপরে অনেক দখল খেয়েছে। আন্টি তোর জন্য তোর পছন্দের খাবার রান্না করেছে। আয়, খাবার টেবিলে এসে খেয়ে নে। খাবার টেবিলে এসে খাবার খেয়ে আমি রুমে এসে শুয়ে পড়লাম আর আকাশকে কল করলাম। তখন আকাশ ফোনটা রিসিভ করে বলে, জি স্যার, বলেন আমি আপনার জন্য কি করতে পারি? তোমাকে একটা নাম্বার আর ঠিকানা বলছি, ওখানে তুমি মেল করে বলে দেবে যে আমাদের কোম্পানিতে ওই মেয়েটা চাকরি হয়ে গিয়েছে আর ওকে অগ্রিম স্যালারি 50K তুমি দিয়ে দেবে। যেমনটা বলবেন, কিন্তু স্যার যদি একটু কথা জিজ্ঞেস করতাম যে মেয়েটাকে। মনে হচ্ছে তুমি নিজেকে বস মানা শুরু করে দিয়েছো যে তুমি আমাকে প্রশ্ন করছো মেয়েটাকে। আমাকে মাফ করে দিন, আমি এমন ভুল কখনোই করব না। আর মেয়েটা যেন না জানে যে আমি ওকে সিলেক্ট করেছি। তুমি শুধু এতটুকু বলবে মেয়েটা অ্যাপ্লাই করেছিল, তাই ওর সিভি দেখে পছন্দ হয়েছে, তাই চাকরির জন্য ওরা তাকে সিলেক্ট করেছে। ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন আমি কাজটা ওইভাবেই করব। কথাটা বলে আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে আম্মুর কাছে কিছু কথা বললাম। আজ আমি কিছুটা আলাদা অনুভব করছি। আমার মনটা একটু গুলিয়ে যাচ্ছে, তবে অদ্ভুতভাবে মনে হচ্ছে আজ একটা নতুন শুরু। আম্মু আমার দিকে তাকিয়ে কিছু বলছিল। কেমন যেন লাগছে, তুই এতদিন বাড়িতে ছিলি আর আজ অফিসে যাচ্ছিস, তবে তোর একটু খেয়াল রাখবি যেন আর কোনো কারণে যেন বাড়ি ফিরে না আসিস। হ্যাঁ আম্মু, চিন্তা করো না, আমি ঠিকঠাক যাব। তারপর আমি রুদ্রের সাথে কথা বললাম। রুদ্র খুব উদ্বিগ্ন ছিল, তার মনে হচ্ছিল যে আমি ঠিক সময়ে অফিসে পৌঁছাতে পারবো কিনা। তুই যা, তোর কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে, তবে তাড়াতাড়ি রওনা দে। এটা শুনে আমি নিশ্চিত হলাম যে আজকের দিনটা একেবারে স্বাভাবিকভাবে চলবে, তাই আমি সোজা অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার মনটা তখনও ভারাক্রান্ত ছিল। আদি চলে যাওয়ার পর আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তবে কি জানি, হয়তো আমি নিজেকে আদি নিয়ে অনেক কিছু ভাবতাম, কিন্তু সে কখনো আমার স্ত্রী হিসেবে মেনে নেবে না। তবুও আমি তাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। ততক্ষণে আমি ভাবছিলাম, কি জানি আমাদের সম্পর্কটা কি শুধুই একটা দুর্ঘটনা ছিল। এই চিন্তা করে আমি আমার ফোনে চোখ দিলাম। ফোনে একটা নোটিফিকেশন দেখলাম। হাতে ফোন দিয়ে আমি মোবাইলটা খুললাম এবং দেখলাম এটা তো চৌধুরী গ্রুপ থেকে এসেছে। আমি তো অবাক হয়ে গেছিলাম, সত্যি বলছি। আমি এতটা চমকে গিয়েছিলাম যে আমার চিৎকার করে উঠতে ইচ্ছে করছিল। আমি ফোনটা কিছুটা হাতে ধরে থাকলাম। 1 মিনিটের জন্য নিশ্চিত হতে চাইলাম, এটা কি সত্যি? এটা তো চৌধুরী গ্রুপের অফিস থেকে এসেছে। ওরা আমাকে চাকরির জন্য সিলেক্ট করেছে। এমন খুশিতে আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আমার চিৎকার শুনে ছোট ভাই রাহুল আর আব্বু রুমে চলে আসে। কি রে মা, তোর কি হয়েছে? এমন চিৎকার করছিস কেন? কিরে আপু, তোরে কি ভূতে ধরছে? দুলাভাই চলে গেছে, তোর মন খারাপ হয়ে কি ভয় পেয়ে চিৎকার করেছিস? না না, কিছু হয়নি। আমি তো চাকরির জন্য সিলেক্ট হয়ে গেছি। চৌধুরী গ্রুপ অফ কোম্পানি থেকে ইমেল এসেছে। আল্লাহ, এতদিন পরে আমাদের প্রার্থনা পূর্ণ হলো। তোর কষ্টের ফল পেলি মা। ও আচ্ছা, এবার তো আপু, কিন্তু একটা কথা তো বলতেই হবে, এখন ট্রিট আমাদেরকে দিবে না? এটা তো ঠিক, তোর জন্য নতুন ড্রেসও কিনতে হবে। আর তোর বন্ধুরা তোকে আর স্যার বলবে না, চিন্তা করো না। তাদের সাথে কিছু সময় কাটানোর পর তারা তাদের রুমে চলে যায়। আমি একা বসে ভাবছিলাম কিভাবে সম্ভব হলো। আমি তো বিশেষ কিছু জানি না, তবুও আমাকে এই জায়গায় কেন সিলেক্ট করা হলো। তবে এক সময় আমি সিদ্ধান্ত নিলাম, হয়তো এটা আল্লাহর ইচ্ছাই ছিল। বিকেলবেলা আমি এক নতুন শক্তি নিয়ে অফিসে যাচ্ছি। জানি আজ আমার জন্য একটা বিশেষ দিন, তবুও কিছুটা অস্থির ছিলাম, কারণ প্রথম দিন। আপনি মিমি, তাই না? হ্যাঁ আমি। এটা আপনার আইডি কার্ড, এখানেই বসবেন, আর কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন। এটা শোনার পর কিছুটা স্বস্তি পেলাম। মনে হচ্ছিল সব কিছু অনেক সহজ হবে। আজ অফিস থেকে ফিরে আমি প্রচুর আনন্দিত ছিলাম। তবে রাহুল দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করলো, কেমন ছিল আপু প্রথম দিনটা? মজা পেয়েছো? হ্যাঁ রাহুল, প্রথম দিনই সব কিছু অনেক ভালো লেগেছে। অফিসের সবাই অনেক ভালো, সবাই খুব সাহায্য করেছে। আল্লাহ, তোর সফলতা দেখে মুখটা ভরে উঠেছে। তোর কষ্টের ফল তো পেলি।
ইনশাল্লাহ এখন থেকে ভালো কিছু শুরু হবে। আমার বিশ্বাস সব কিছু ঠিকঠাক হবে। রাতের শেষে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, আজ থেকে নতুন জীবন শুরু হবে। যে পথটা এতদিন আমি দেখেছি তা আজ থেকে বাস্তবে পরিণত হতে চলেছে। আজ আমার আম্মুর জন্মদিন, তাই অফিসে যাওয়ার কথা ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি সব কাজ শেষ করে আম্মুকে সারপ্রাইজ দিতে প্রস্তুত হলাম। আমার অফিসের কাজ একদিনের জন্য বাদ দিয়ে আম্মুর সাথে পুরো দিনটা কাটানোর পরিকল্পনা করলাম। আম্মু সবসময় বলতো জন্মদিনটা আমাদের পরিবারে খুবই স্পেশাল, তাই আজকের দিনটা তার জন্য অসাধারণ কিছু হওয়া উচিত। অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, কিন্তু মনে মনে ভাবছিলাম মিমির কি হবে। সে তো আজকেও অফিসে যাবে, এটা ভেবে আমার দুঃখ হচ্ছিল। কিন্তু আম্মুর জন্মদিনের উদযাপন অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আমি মনোযোগ দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি তাড়াহুড়ো করছিলাম অফিস যাওয়ার জন্য। সময় বেশ বেলা হয়ে যাচ্ছিল। হঠাৎ বাইরের দরজা খুলতেই প্রচণ্ড বৃষ্টির পানি সড়কে জমেছিল। আমি হেঁটে চলতে চলতে পেছনে অপ্রত্যাশিতভাবে একটা গাড়ি চলে আসায় হালকা করে কাদা আমার গায়ে এসে লাগে। আমার জামাটাও কিছুটা নষ্ট হয়ে যায়। তাতে তো একদম মন খারাপই হয়ে গেল। এতটা সময় নষ্ট হতে দেওয়ার মতো তো কিছুই ছিল না, তাই সোজা অফিসে চলে গেলাম। অফিসের ওয়াশরুমে গিয়ে কাদা পরিষ্কার করতে লাগলাম। চোখ পড়ল আকাশের উপর। আকাশ একে একে আমার দিকে তাকিয়েছিল, যেন অনেক কিছু ভাবছিল, একটু লজ্জার সঙ্গে। কিন্তু চোখে কিছু একটা ছিল, যেটা আমি পরিষ্কারভাবে বুঝতে পারছিলাম না। মিমি যখন ওয়াশরুমে ঢুকে কাদা পরিষ্কার করছিল, আমি দাঁড়িয়ে থেকে তাকে দেখছিলাম। প্রথমে একটু লজ্জা পেলেও এক মুহূর্তের জন্য মিমির রূপে আমি যেন পাগল হয়ে গেলাম। তার মুখাবয়ব, চোখের মায়া, সে যখন নিজের ছোট ছোট কাজগুলো করছিল, তার মধ্যে একটা অদ্ভুত সৌন্দর্য ছিল। আমি নিজেই ভাবছিলাম এতদিন তাকে এত বছর থেকে দেখার পরও কখনো এই দৃষ্টিতে তাকে দেখিনি। এখন তো মনে হচ্ছিল আমি কেন এতদিন তাকে গুরুত্ব দেইনি, কেন এতদিন তাকে এভাবে দেখতে পারলাম না। আর তখনই আমার মনেও খেলা শুরু হয়। আমি ঠিক করলাম আজ থেকে আমি তাকে জানাবো আমি তাকে ভালোবাসি। কিছু সময় পর মিমির কাছে আসেন। মিমি, তুমি কেমন আছো? তোমার জামা নষ্ট হয়ে গেছে দেখছি, কিছু লাগবে কি? না আকাশ, কিছু লাগবে না। আসলে একটু বৃষ্টির কারণে সমস্যা হয়ে গেছে, তাতে কিছুই হয়নি। আচ্ছা, কিন্তু তুমি তো আরেকটু সাবধানে চলতে পারতে। তুমি কেমন দেখতে, সবার সামনে এমন জামা পরবে কেন? আচ্ছা, আমি এখন ভালো আছি। আম্মু, আজকে কিন্তু তোমার জন্মদিন, বলো তো আজকে তুমি আমার কাছ থেকে কি চাও? যা চাইবে আজকে আমি তাই এনে দেব। বাবা, আমি কি চাইতে পারি? আমার একটাই হচ্ছে তুই বিয়ে কর। তুই বিয়ে করে আমাকে একটা পুত্রবধূ ঘরে এনে দে। আমি শুধু চাই আমার নাতি নাতনির সাথে খেলা করতে। এটাই আমার একমাত্র স্বপ্ন। তুই এটা পূরণ করে দে বাবা। নীরব, কিছু বলে না, চোখে এক ধরনের দ্বিধা, ভেতরে অনুভূতির চাপ। কি রে, চুপ করে রইলি কেন? তুই কি আমার কথা শুনবি না? তুই কি আমার মরার আগেই এই শেষ ইচ্ছেটা পূরণ করবি না? হঠাৎ আবেগের বেশে উঠে আম্মুর মুখে হাত রেখে বলে, আম্মু প্লিজ এমন কথা আর কখনো বলো না। তুমি কেন এমন বলো? তুমি অনেক দিন বাঁচবে। আর চিন্তা করো না, আমি কথা দিলাম তোমার জন্য আমি অবশ্যই একটা পুত্রবধূ নিয়ে আসবো খুব শিগগিরই। তুমি শুধু আমার উপর ভরসা রাখো। আমি আম্মুকে জড়িয়ে ধরে দুজনের চোখে জল। সারাদিনের কাজ শেষ করেই ক্লান্ত দেহটা নিয়ে অফিস থেকে বের হলাম। পথ চলতে শুরু ভাবছিলাম জীবনটা এমন কেন? একদিনে আদি যে হঠাৎ করে হারিয়ে গেল, আরেকদিকে এই নতুন চাকরি, এত কিছু একসাথে ঘটে যাচ্ছে যে বুঝে উঠতেই পারছি না। হঠাৎ ক্যান্টিন থেকে বের হতেই কাউন্টার থেকে ডাক পড়ল। গিয়ে দেখি মাসের পুরো অগ্রিম স্যালারি হাতে ধরিয়ে দিল। আমি অবাক, কারণ এটা তো কখনো হয় না। তার চেয়েও বড় কথা, স্যালারিটা আমাদের অন্যদের থেকে অনেক বেশি। আমি তো অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া এটা কি ভুলবশত আমাকে দিয়ে দিলেন? না না ম্যাডাম, সবকিছু ঠিকঠাকই হয়েছে। আদিত্য চৌধুরী সাহেব নিজে বলে গেছেন আপনার নাম। আদিত্য চৌধুরী? কেমন করে? আমি তো কখনো ওনাকে দেখিনি। আমার কাজ তো নিতান্তই নিচু পদে। মাথায় হাজার প্রশ্ন নিয়ে বাসায় ফিরলাম। বাসায় এসে সব টাকা আব্বু আর রাহুলের হাতে তুলে দিলাম। এত খুশি ওরা, যেন ঈদের আনন্দ পেয়েছে তারা। দুলাভাই চলে গিয়েছে, কিন্তু দেখ আপু, তুই একটা ভালো চাকরি পেয়েছিস ওনার কারণেই। দুলাভাই তো একজন লাকি চার্ম। আগে তো কত জায়গায় ঘুরেছিস চাকরির জন্য, হয়নি। এখন তো দেখ, চাকরি শুধু না, স্যালারিও বেশি।
রাহুলের কথা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সত্যি তো, আদি চলে যাওয়ার পরও যেন ওর ছায়াটা আমাকে রক্ষা করছে। হঠাৎ আব্বু ঘরে ঢুকলেন। চোখে পানি দেখে জিজ্ঞেস করলেন, কি রে মা, কান্না করছিস কেন? না আব্বু, কিছু না, এমনি মনে হয় চোখে কিছু পড়ে গিয়েছিল। চাকরিটা কিভাবে হলো বলতো? আর সাহায্য পেলি? জানি না ঠিক, শুধু শুনেছি চৌধুরী গ্রুপের মালিক আদিত্য চৌধুরী নিজেই বলেছে আমার নাম, কিন্তু আমি তো ওনাকে চিনি না। দেখ মা, তুই তো সবসময় মানুষের ভালো চাস, তাই আল্লাহর রহমতে এসেছে তোর উপর। চিন্তা করিস না, এখন যা, খেয়ে ঘুমিয়ে পড়। আব্বুর কথায় আর কিছু বললাম না। খাওয়া শেষ করে নিজের রুমে এলাম, একা বিছানায় বসে পড়লাম। নিজের অজান্তেই মন পড়েছে আদির কথা। যখন ও আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল, তখন আমার পাশে দাঁড়িয়েছিল কোনো স্বার্থ ছাড়াই। তখনই বুঝেছিলাম ও আমার জন্য আলাদা, কিন্তু ও তো কখনো আমাকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি। আমি তো তার মন থেকে ওকে স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। এত কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুম এসে গেছে টেরই পাইনি। ঘুমের মধ্যেও মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। ঘুমাবার আগে শেষবারের মতো জানালার দিকে থাকলাম। চাঁদটা আজ বড় আপন মনে হচ্ছে। সেই চাঁদের আলোয় মনে পড়ছে আদির মুখ। আমি জানি না ও কোথায়, কিন্তু বিশ্বাস করি একদিন ও ঠিক আমার কাছে ফিরবে, আর আমি ওকে একা যেতে দেব না। সকালবেলা ঘুম থেকে উঠে আবার অফিসে যাওয়ার জন্য রওনা দিলাম। কিছুক্ষণ পর অফিসে পৌঁছে নিজের কেবিনে বসলাম। আমি তো অফিসে অনেক আগে এসে বসে আছি। জানালার ফাঁক দিয়ে হঠাৎ দেখলাম মিমি কেবিনে প্রবেশ করছে। আমি এই অফিসে শুধু মিমিকে দেখার জন্যই থাকি, কিন্তু কেন জানি না নিজের অজান্তে ওকে দেখতে আমার খুব ভালো লাগে। আজকে মিমি একটা নীল রঙের শাড়ি পরেছে, ঠোঁটে হালকা লিপস্টিক। ওকে আজ একেবারে অপূর্ব লাগছে। আমি যেন এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে, হাতে কফির কাপ। হঠাৎ দেখি আকাশ ওর কেবিনে যাচ্ছে আর ওর সঙ্গে কথা বলছে, এমনকি হেসে হেসে কথা বলছে। মিমি, চলো না আজকে তোমাকে একটু বাইরে নিয়ে যাই, একটু ঘোরাঘুরি করব। না ধন্যবাদ, আমি এখন কোথাও যেতে চাই না। এত সুন্দর একটা মেয়ে আর আমাকে না করে দিল। আজ পর্যন্ত তো কোনো মেয়ে না বলেনি, কিন্তু এই মিমি তো একদম আলাদা। একে তো পেতেই হবে যেভাবেই হোক। চলো না মিমি, একবার বাইরে গিয়ে একটু হাওয়া বদল করি। আকাশের কথা আমার কানে স্পষ্ট পৌঁছাচ্ছে, কিন্তু আমি চুপ করে আছি, কারণ এই অফিসে আমি কে সেটা এখনো মিমি জানে না। হঠাৎ আমার হাত থেকে কপির মগটা পড়ে যায়, আর সেই ভাঙা কাচে আমার হাতটা কেটে যায়, রক্ত পড়তে থাকে। আওয়াজ পেয়ে মিমি দৌড়ে আমার কেবিনে আসে যাচ্ছিল, কিন্তু আকাশ ওকে আটকাতে চায়। তবু মিমি জোর করে আমার কেবিনে ঢুকে পড়ে। মিমি বসের কেবিনে এত আওয়াজ দেখে ঢুকে দেখে সামনে দাঁড়িয়ে আছে আদি। আমার পৃথিবী যেন থমকে গেল। তাহলে আমি কি এই অফিসে সেই আদির কোম্পানি কাজ করছি? এই অফিসে কেউ জানে না আমি আসলে এই কোম্পানির মালিক। সবাই জানে আমি মালিকের অ্যাসিস্ট্যান্ট। আকাশ নিজেও কোনোদিন আমাকে ভালো করে দেখেনি। আমি শুধু অপেক্ষায় আছি কবে ওর মুখোশটা খুলে যাবে। আমি ঠিক আছি, তোমরা কেবিনে যাও। ওদের এমন কথা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আদি যে আমাকে এভাবে বলবে কখনো ভাবিনি। যেন আমাকে চিনেও না চেনার ভান করেই কথাটা বলল। মিমির প্রতি কেন জানি না নিজের অজান্তেই রাগ হয়ে উঠল, তাই কথাটা একটু রেগেই পড়লাম। আমি যেন এখন 2-2-4 মিলিয়ে ঠিক বুঝে গেছি আদি আসলে আমাকে আকাশের সাথে দেখার কারণেই রেগে গিয়েছে। তাহলে তো আমাকে আরও রাগাতে হবে, যেন ও রেগে নিজেই বলে ফেলে যে ও আমাকে ভালোবাসে। জানি না কেন আকাশের সাথে মিমিকে দেখার পর বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব হচ্ছিল, যেন আমি আমার জীবনের কোনো বিশেষ জিনিস হারাতে চলেছি। আকাশ, তুমি তো বলেছিলে না আমাকে নিয়ে বাইরে যাবে? চলো চলি, দুপুরে খেতে যাই। দুপুরে দেখলাম আকাশ আর মিমি একসাথে বেরিয়ে যাচ্ছে। এটা দেখে আমার ভেতরে প্রচন্ড রাগ উঠে গেল। আমি ওদের অনুসরণ করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি ওরা দুজন একসাথে রেস্টুরেন্টে বসে খাচ্ছে আর গল্প করছে। মিস্টার আদি, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে ফলো করছেন। আমি কিন্তু আপনাকে দেখেছি। আপনি কি ভাবেন আপনি একাই চালাক? মিমি যে এত সহজে রাজি হয়ে যাবে তা কখনো ভাবিনি। নিজেকে আর সামলাতে পারছিলাম না, তাই আমার পুরনো নাম্বার থেকে আকাশে কল করলাম, কারণ এখানে আকাশ আমাকে শুধু আদিত্য চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট হিসেবেই চেনে। তখনই দেখি ফোনটা বেজে উঠেছে, স্ক্রিনে নাম উঠেছে আদিত্য স্যার। কলটা ধরতেই দাঁড়িয়ে বললাম, স্যার আমি কি আপনার কোনো কাজে লাগতে পারি? বলুন আমাকে। তুমি এখন কোথায় আছো? স্যার আমি তো এখন অফিসেই আছি। তুমি যদি আমাকে মিথ্যা বলো তাহলে কিন্তু। সরি স্যার, আসলে খেতে এসেছি।
এখনই অফিসে ফিরে যাও। আমি তোমাকে একটা ফাইল মেল করে পাঠাচ্ছি, ওটা ঠিক করে এখনই আমাকে পাঠাও। ক্লায়েন্ট গ্রুপের মালিক ফোন করেছিলেন। আকাশকে তৎক্ষণাৎ অফিসে যেতে বললেন। বাইরে তাকিয়ে দেখি আদি কোথাও নেই। আকাশ তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো, আমার দিকে একবার হালকা তাকিয়ে হালকা হেসে বলল, তুমি খেয়েও ঠিকঠাক মতো, পরে কথা হবে। তারপর বিল মিটিয়ে দ্রুত বেরিয়ে গেল। আমি চুপচাপ বসে রইলাম একা। মিমি রেস্টুরেন্ট থেকে বের হতেই আমি সামনে গিয়ে দাঁড়ালাম। আর কিছু বলার আগে ওর হাতটা শক্ত করে ধরে জিজ্ঞাসা করলাম, ওই ছেলের সঙ্গে তোমার কি সম্পর্ক? কণ্ঠে ছিল অনিশ্চয়তা, চোখে অভিমান। আপনাকে কেন বলতে যাব? আপনি কি আমার কেউ? আর দয়া করে আমার হাতটা ছেড়ে দেন, ব্যথা পাচ্ছি আমি। তাকে শক্ত করে ধরে থাকতে দেখেই বুঝলাম ওর ভিতরে কত রাগ জমে আছে, কত না বলা কথা আছে। আগে বলো, তুমি ওর সঙ্গে কেন এসেছো? বললে কি হবে? আপনি তো আমাকে চিনতে চান না, চেনা না চেনারই ভান করেন। আমি যে আছি সেটা মনেই নেই না, তাহলে কেন বলবো আপনাকে? আপনি তো কখনো জিজ্ঞেস করেননি আমি কেমন আছি, কার সাথে থাকি, কাকে ভালোবাসি। আপনার কাছে আমি কেউই না, তাই না? আমি কিছুক্ষণ চুপ, নিজেকে খুব অপরিচিত লাগছিল। ওর হাতটা ছেড়ে দিলাম, একটা কথাও না বলে হাঁটা শুরু করলাম। সোজা বাসায় চলে এলাম। রুমে বসে রইলাম একা নিঃশব্দে। মাথার ভেতর শুধু ঘুরপাক খাচ্ছে, আমি কেন এমন করলাম, আমি কেন এতটা অধিকার দেখালাম যখন ওকে নিজের বলে কোনো দিন দাবি করিনি। কি মিস্টার আদি, আপনি আমাকে ভালোবাসেন? তাই তো এত রাগ, এত অভিমান, কিন্তু মুখে বলতে পারে না, সাহস হয় না, তাই না? একটা মুচকি হাসি দিয়ে আমি ধীরে ধীরে বাসার পথে রওনা দিলাম। পিছনে তার ছায়াটাও ছিল না, তবুও মনে হচ্ছিল সে দাঁড়িয়ে আছে। বাসায় এসে ঘুমিয়ে পড়ি। শুয়ে শুয়ে ছোটবেলার বাবার কথা ভাবছি। তখন অতটা বুঝতাম না, টাকা পয়সা দিয়ে সবকিছু কেনা যায়। বাবার মুখে ব্যস্ত আছি কথাটা যেন প্রতিদিনের প্রার্থনার মতো শুনতাম, কিন্তু তাতে আমার ভাঙা মনটা একটু জোড়া লাগতো না। ক্লাস শেষে অন্য বাচ্চারা যখন বাবার হাতে হাত রেখে বাড়ি ফিরত, আমি তখন চুপচাপ স্কুলের গেটের পাশে দাঁড়িয়ে থাকতাম, হয়তো একদিন বাবা আসবে এই আশায়। আসলে আমি বাবাকে চেয়েছিলাম, তার সময় চেয়েছিলাম, তার একটুখানি আদর, একটুখানি ভালোবাসা, কিন্তু সে ভালোবাসা আমার কপালে ছিল না। বড় হয়ে বুঝেছি বাবার সফলতা হয়তো তাকে সমাজে একজন বড় মানুষ বানিয়েছে, কিন্তু আমার ছোট্ট পৃথিবীতে সে ছিল শুধু এক বিরাট অনুপস্থিতি। আজও যখন কোনো বাবা তার ছেলেকে গাড়িতে তুলে নিয়ে যায়, আমি থেমে যাই আর তাকিয়ে থাকি। বুকের ভেতর তখন হালকা একটা হাহাকার বাজে, যেটা শুধু তারাই বুঝবে যারা ছোটবেলায় ভালোবাসার বদলে অপেক্ষা পেয়েছে। ভাবছি ভালো লাগছে না, তাই হাতের গিটারটা নিয়ে একটা গান ধরি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হব, এমন সময় আম্মু ডেকে উঠলেন। কি রে, আজকে নাস্তা করবি না? এত সকালে কোথায় বের হচ্ছিস? আমি হালকা হাসি মুখে জবাব দিলাম, না আম্মু, এমনিতে একটু দেরি হয়ে গেছে, অফিসে কাজ আছে, তাই তাড়াতাড়ি বের হতে হচ্ছে। আসলে আমি জানি অফিসে কোনো জরুরি কাজ নেই। গতকাল রাত থেকে শুধু মিমির কথায় ঘুরপাক খাচ্ছে মাথায়। কি করছে ও এখন, কেমন আছে জানি না, কেন বুকটা কেমন হাহাকার করছে। তাই আম্মুকে মিথ্যা বলেই বের হতে চাইলাম। আম্মু একটু থেমে যেন বিষণ্ণ গলায় বললেন, আমার একাই এই বাসাতে আর ভালো লাগছে না রে। তোকে আর কিছু বলতে চাই না, শুধু চাই আমার বৌমা এই বাড়িতে আসুক, তোর মুখের হাসিতে আবার আলোর ঝলক দেখুক এই ঘর দোরটা। অফিসে যাওয়ার উদ্দেশ্যে আমি রিকশার জন্য হাঁটছিলাম। হঠাৎ রাস্তার মাঝখানে চোখ পড়ল। আকাশ দাঁড়িয়ে আছে, চোখে একরাশ দৃঢ়তা আর ঠোঁটে কিছু বলার তীব্র আকাঙ্ক্ষা। মিমি, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার হও, সব সময়ের জন্য। আমি থমকে দাঁড়ালাম, যেন কিছুক্ষণ শব্দহীন হয়ে গেল চারপাশ। আকাশের মুখে এমন কথা শুনবো কল্পনাও করিনি, কারণ আমি তো আদিকে জেলাস ফিল করানোর জন্যই আকাশের সাথে ঘনিষ্ঠতা তৈরি করেছিলাম। আমি একটুখানি দম নিয়ে বললাম, আকাশ, আমি দুঃখিত। আমি তোমার সঙ্গে যা করেছি সেটা একদম ঠিক না। আদিকে ঈর্ষান্বিত দেখানোর জন্য এক ধরনের অভিমান ছিল মনে। সে আমাকে গুরুত্ব দেয় না, বোঝে না। এই অভিমানেই তোমার সাথে কথা বলা, দেখা করা সবটাই ছিল একটা প্রতিক্রিয়া। আকাশের মুখটা থমথমে হয়ে গেল। সে বিস্ময়ে বলল, কি বলছো তুমি? আমাদের মালিকের সেই রিজার্ভ অচেনা সাইকিয়াট্রিস্টকে তুমি ভালোবাসো? আমি চোখ নিচু করে মৃদু কণ্ঠে বললাম, হ্যাঁ, সে যে আমাকে প্রয়োজন বলে না তা আমি জানি, কিন্তু তাও আমি তাকে ভালোবাসি। তোমার সঙ্গে যা হয়েছে সেটা ইচ্ছাকৃত, আদিকে জেলাস করানোর জন্যই।
এক মুহূর্তের নীরবতার পর আকাশ এগিয়ে এসে চোখে এক ধরনের অধিকার নিয়ে বলল, সেটা তো এত সহজ না মিমি। তুমি কি ভাবছো আমি এত সহজে তোমাকে আমার কাছ থেকে যেতে দেব? আমি পিছনে একবার সরিয়ে আস্তে করে বললাম, আকাশ, ভালোবাসা যদি জোর করে ধরে রাখতে চাও সেটা ভালোবাসা হয় না, হয় শৃঙ্খল। আমি অফিসের দিকে যাচ্ছিলাম আর প্রতিবারের মতোই আকাশ আমাকে বিরক্ত করতে এসে আমার ওড়নাটা একটানে টেনে ধরে। আমি তার দিকে তাকাতেই দেখলাম সে আমাকে শক্ত করে আলিঙ্গন করে বলল, এত সহজে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি না সুন্দরী। আমি থমকে দাঁড়ালাম, নরম গলায় বললাম, আকাশ, তুমি এসব কি করছো? আমাকে ছেড়ে দাও বলছি। আকাশ আমাকে আরো জড়সড়ভাবে আঁকড়ে ধরে ধরল, তার চোখে অদ্ভুত এক লোভের ঝিলিক। তোমাকে ছাড়ার জন্য তো আমি ধরিনি মিমি। ভাবছিলাম তোমাকে আমার ভালোবাসা, টাকা পয়সার সম্মান দেখিয়ে তোমাকে আমার প্রেমের জালে জড়িয়ে ফেলবো। কিন্তু তুমি তো এগুলোতে আসক্ত নও, তাই বাধ্য হয়েই আমাকে এখন তোমার উপর জোর করতে হবে। তার কথা শুনে আমি ধাক্কা খেয়েছিলাম, কিন্তু আমার রাগ আর হতাশা একসাথে গুলিয়ে গিয়ে আমার ভেতরে তপতপ করতে শুরু করলো। তুমি যে এত লম্পট এটা আমি কখনোই ভাবতে পারিনি, আমি বললাম, গলার ভেতরে দানা বেঁধে থাকা ক্রোধকে ঠেকাতে পারছিলাম না। আমি দ্রুত পেছনের দিকে ফিরলাম, কিন্তু আকাশ তখনও আমাকে ছাড়ছিল না। তার শক্তি যেন আকাশের মতো বিশাল এবং অদম্য। আমি জানতাম এর মধ্যে কিছু একটা অঘটন ঘটতে যাচ্ছে, কিন্তু আমি সেই মুহূর্তে কিছুই করতে পারছিলাম না। এদিকে আমি গাড়ি চালিয়ে অফিসের দিকে যাচ্ছিলাম। শহরের চিরচেনা রাস্তাগুলো যা আমি প্রতিদিনই পার হয়ে যেতাম, আজ যেন একে একে আমার চোখের সামনে বদলে যাচ্ছি। মিমির কথা আমার মাথায় ঘুরছিল, তার মিষ্টি হাসি, তার অদ্ভুত চাহনি, তার সবকিছু যেন আজ আর আমাকে ছেড়ে যাচ্ছিল না। হঠাৎ আমার চোখ পড়লো রাস্তায় কিছু ছেলে মিলে এক মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে। প্রথমে কিছুই বুঝতে পারিনি, কিন্তু চোখটা আরো কিছুটা খুলে দেখার পর আমি শিরশিরিয়ে ভয়ে রাস্তায় থেমে গেলাম। এটা মিমি। আমার মনের ভেতর একটা জটিল বোধ উঠতে উঠলো। গাড়ির দরজা খুলে আমি দ্রুত নিচে নামলাম। মেয়েটি তাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে, আর আমি স্পষ্ট দেখতে পেলাম তাদের মধ্যে এক ছেলেকে। এই ছেলেটা ছিল আকাশ। আর সেই মুহূর্তে আমার মস্তিষ্কে যেন এক শক লেগে গেল। আকাশ আমার কোম্পানির ম্যানেজার, যে জানে না আমি কোম্পানির মালিক, আর সেই আকাশই মিমির সঙ্গে এমন কিছু করতে যাচ্ছে। মনে মনে চিন্তা করতে লাগলাম, আকাশ জানে না যে আমি আদিত্য রায়, মালিকের নাম। তাকে কখনো এইভাবে আমার পরিচয় জানাতে হয়নি। এই পরিস্থিতি যদি সে জানতে পারে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। আমার গাটা গরম হয়ে গেল। রাতে আমার শরীর কাঁপছিল, মনে হচ্ছিল মুহূর্তের মধ্যে কিছু একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে। আমি না চাইতে গাড়ির চাবি নিজের হাতে চেপে ধরে পা শক্ত করে মাটিতে গাড়িতে টান দিলাম। মায়া, ভালোবাসা সবকিছু আমার মাথা থেকে একে একে চলে গেল, শুধু একটি চিন্তায়, মিমি। আমি দ্রুত ছুটে গিয়ে তাদের দিকে এগিয়ে যেতে থাকলাম। শরীরের প্রতিটি অংশ যেন আমাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। একে একে হাঁটু ঠেকরানো পাথরের মতো রাস্তা পেরিয়ে চোখের সামনে আকাশের সঙ্গে যেই ছেলেগুলোর মুখটি স্পষ্ট হতে থাকলো। প্রতিটি পদক্ষেপে আমার মনে একটা একরকম তীব্র উত্তেজনা আর ক্রোধ ঢুকে যাচ্ছিল। আমি জানতাম মিমি যদি কিছু হয়ে যায় তাহলে এই শহর আর পৃথিবী আমার জন্য অর্থহীন হয়ে পড়বে, আর আমি তা হতে দেব না। আমি দৌড়ে ওদের কাছে গেলাম। ওদের কাছে যেতেই আমাকে দেখে আকাশ বলে ওঠে, তুই এখানে এসেছিস কেন? তোর জন্য আমি যাকে চেয়েছি তাকে পাইনি, তোকেও আজকে শেষ করে দিব। আকাশের মনে আমার জন্য প্রচুর পরিমাণ ঘৃণা জমে গেল। আমার রাগটা বরাবরই পেয়েছি, আর যদি প্রিয় মানুষটাকে ক্ষতি করতে চাই কেউ, তাহলে তো কোনো কথাই নেই। আকাশ তার লোকদেরকে আমাকে মারার উদ্দেশ্যে বলে, তখন সবাইকে মেরে এক ধাপ ছুটিয়ে দিই। মিমি আমার পাশে সে লুকিয়ে রইল। ভয়ে আমি আকাশকে মারতে লাগলাম। তখন আকাশ বলে ওঠে, তুই আমাকে জানিস না, আমি যদি একবার আদিত চৌধুরীকে সবকিছু খুলে বলি তাহলে কিন্তু তোকে ছাড়বে না। তুই কোন আদিত্য চৌধুরীর কথা বলছিস? যে আদিত্য তোর সামনে দাঁড়িয়ে আছে তার কথাই বলছিস? আমার কথায় যেন ও হা করে তাকিয়ে রইল। তখন আমি ওকে সব কথাই বললাম। হ্যাঁ, তুই যাকে দেখছিস সে আর অ্যাসিস্ট্যান্ট না, সে একমাত্র মালিক আদিত্য রায় চৌধুরী। এখন যেন ভয়ে কাঁপতে থাকে আকাশ। এর মধ্যে পুলিশ চলে আসে। তখনই পুলিশ অফিসার আমাকে দেখে সেলুট মেরে বলে ওঠে, স্যার, আপনি চিন্তা করবেন না, শুধু আপনি এতদিন বলেননি বোঝায় আমি ওকে ধরিনি। আপনি যদি আরো আগে বলতেন তাহলে ওকে ধরে আমি শুধু ট্রিটমেন্ট দিতাম। ওর নামে অনেক কমপ্লেন আমার কাছে এসেছে। আপনি ওকে এমন শিক্ষা দেবেন ও যেন সারা জীবন না বলতে থাকে
আর কম করে হলেও যেন 20 বছরের সাজা পায়। আপনাকে আমার চিন্তা করা লাগবে না, আমিও সব দেখে নিব ওকে কি কি করতে হয়। আমি গেলাম স্যার। পুলিশ অফিসারটা আমাকে সালাম দিয়ে ওখান থেকে চলে যায়। তখন আমাকে দেখে মিমি জড়িয়ে ধরে। তার মানে ইনি হলেন গিয়ে চৌধুরী ইন্ডাস্ট্রির মালিক আদিত্য চৌধুরী? আল্লাহ, না জানি ওনাকে কত কিছু বলে দিয়েছি, এখন কি আমার চাকরিটা থাকবে? দেখো, কান্না করো না বাচ্চাদের মতো। আর হ্যাঁ, আমি তোমার কাছে এই কথাটা লুকিয়েছি যে আমি এই গ্রুপের মালিক, কিন্তু তোমাকে জানাইনি। আপনি আমাকে চাকরিটা দিয়েছেন, এখন কি চাকরিটা নিয়ে যাবেন? চাকরিটা ভাবছি তোমার কাছ থেকে কেড়ে নেব। আমি জানি আমি যোগ্য না, কিন্তু তারপরেও উনি যদি আমার কাছ থেকে আমার চাকরিটা নিয়ে নেন তাহলে আমি যে হতাশ হয়ে যাব। তাই আমি মাথা নিচু করে রইলাম, কিছুই বললাম না। একটা শর্তে তোমাকে আমি আবার এই চাকরিটা দিতে পারি, যদি তুমি মানো। আমি আমার পরিবারের জন্য সবকিছুই করতে রাজি, আপনি বলুন আমাকে কি করতে হবে। তোমাকে আমার বউ হতে হবে, এমনকি আমার সাথে তোমাকে আমার বাসায় যেতে হবে। কথাটা শুনে আমি একটু লজ্জা পেলাম আর মুখ লাগালাম। তখন উনি আমাকে জড়িয়ে ধরলো। এটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি, কিন্তু ভালোবাসা কেমন তা আমি জানি না। এটা এমন একটি অনুভূতি যা প্রথমে বুঝতে পারিনি, তবে যত বেশি সময় তোমার কাছে কাটাচ্ছি ততই আমি গভীরভাবে অনুভব করছি তুমি যে আমার জীবনে এসেছো এটা আমার জন্য এক আশীর্বাদ, এক নতুন দিগন্তের সূচনা। প্রথমে মনে হয়েছিল ভালোবাসা শুধুই একটা শব্দ, একটা অনুভূতি যেটা হয়তো সময়ের সাথে সাথে বদলে যাবে, কিন্তু যখন তোমার চোখে চোখ রেখে কথা বলি তখন বুঝতে পারি ভালোবাসা আসলে সময়, স্থান, অনুভূতি সবকিছু ছাড়িয়ে একটা অদৃশ্য শক্তি যা হৃদয়ের গভীরে এক গভীরতা সৃষ্টি করে। একে ভাষায় বর্ণনা করা যেন অসম্ভব হয়ে পড়ে। তোমার প্রতিটি হাসি, প্রতিটি কথা, প্রতিটি নিঃশ্বাস সবকিছু যেন আমার মনের মধ্যে বাঁচে থাকা সুরের মতো। এমনকি তোমার ছোট হাসি, একটু চোখ টিপে তাকানো, সেই মৃদু অভ্যর্থনা আমাকে এমন এক শক্তির মধ্যে নিয়ে যায় যা আমি আগে কখনো অনুভব করিনি। তুমি যেন আমার জন্য এক নতুন জীবন হয়ে উঠেছো, যেখানে শুধু তোমার অস্তিত্বই যথেষ্ট। তুমি যখন আমার কাছে ছিলে না তখন মনে হতো তুমি কিছু একটা খুঁজে পাইনি, আর এখন যখন তুমি আমার পাশে মনে হয় পৃথিবীটা পুরোপুরি পূর্ণ হয়ে গেছে। কখনো কখনো মনে হয় ভালোবাসা কেবল কোনো শব্দ বা অনুভূতির বাইরে আরো কিছু, একটা আদান প্রদান, একটি দৃষ্টিভঙ্গি, এক ধরনের অঙ্গীকার। যখন আমি তোমার দিকে তাকাই তখন মনে হয় পৃথিবীটাই থেমে গেছে। যে অনুভূতি আমি অনুভব করি সেটা আমি কখনোই বলার ভাষা খুঁজে পাই না, তবে প্রতিটি মুহূর্তে আমি অনুভব করি যে তুমি আমার ভেতরে গেঁথে আছো। ভালোবাসা এমন কিছু যা একে অন্যের মধ্যে প্রতিফলিত হয়, সেটা শুধু অঙ্গীকার নয়, আমাদের সম্পর্কের প্রতিটি ক্ষণিক স্মৃতির মধ্যে প্রকাশ পায়। তুমি যখন আমার পাশে থাকো তখন আমি ভেবেছি এটা তো শুধু ভালোবাসা নয়, এটা এক অদৃশ্য শক্তি যা আমাদের একে অন্যের সাথে সম্পর্কিত করে, প্রতিটি মুহূর্তে যেন আমাদের সম্পর্ককে আরো দৃঢ় করে। আমি জানি না ভালোবাসা আসলে কি, তবে আমি জানি তোমাকে ছাড়া আমি কিছুই হতে পারি না। তুমি আমার পৃথিবী, তুমি আমার আশ্রয়। যখন তুমি পাশে থাকো তখন পৃথিবীটা এক সুন্দর জায়গায় মনে হয়। তোমার হাসি, তোমার কথাগুলি সবকিছু যেন আমার জীবনটাকে আলোকিত করে তোলে। তোমাকে ভালোবাসা কেমন আমি জানি না, কিন্তু এই অনুভূতি যে আমাকে পূর্ণ করেছে তা আমি অনুভব করি। তুমি আমার জীবনে এসেছো এবং আমি জানি তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত চিরকাল আমার মনে থেকে যাবে। তুমি না থাকলে আমার পৃথিবী যেন অসম্পূর্ণ হয়ে পড়বে। এখন এই ভালোবাসার অনুভূতি কেমন সেটার কোনো নির্দিষ্ট ব্যাখ্যা হয়তো নেই, তবে এটা যে চিরকাল থাকবে আমি জানি। তুমি আমার জীবনে আছো আর আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না। আমি শুধু জানি তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তেই আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ভালোবাসা আসলে কি আমি জানি না, তবে আমার কাছে সেটা এখন তুমি। আমি ওনাকে জড়িয়ে ধরে বলি, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। মিমকে বাসায় নিয়ে যায়। মিমকে বাসায় আনতে দেখে তো আম্মু যেন বাচ্চাদের মতো শুরু করে দিয়েছে, কারণ আম্মু অনেক খুশি তার পুত্রবধূকে পেয়ে। মিমের বাবাকে বড় একটা হসপিটালে ভর্তি করে দিয়েছে উনি। এখন পুরোপুরি সুস্থ মিমের বাবা, এখন হাঁটতে পারে, তাই ওনাকে আমার অফিসের ম্যানেজারের দায়িত্ব দিয়ে দিয়েছি। আপনার মেয়ের স্বপ্ন ছিল ও অনেক বড় একজন উকিল হবে, তাই ওকে পড়াশোনার জন্য আমি আবার অ্যাডমিশন করিয়ে দিই। রাহুলকে ভালো একটা প্রাইভেট স্কুলে ভর্তি করিয়ে দিই। রুমে আসতেই মিমি আমাকে ডেকে বলে ওঠে, এই আমাকে কোলে করে নিয়ে ছাদে নিয়ে যাও না, আমার মন যাচ্ছে তোমার কোলে বসে ছাদ থেকে ছাদটাকে দেখতে। আমার বউটা খুব রোমান্টিক, এতটা রোমান্টিক যে আপনাদেরকে পুরো বলে আপনারা জেলাস ফিল করবেন।
আমি মিমকে কোলে তুলে নিয়ে ছাদে নিয়ে গেলাম। মিম আমার কোল থেকে নেমে আমার মাথায় কাঁধ রেখে চাঁদ দেখে আর আমাকে গান শোনাচ্ছে। আমাদের ভালোবাসায় এভাবে যাচ্ছে হাসি খুশি আর মিমের দুষ্টুমিতে। গল্পটা কেমন হয়েছে অবশ্যই আশা করে জানাবেন। গল্পটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ, টাটা বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।